এইচএসসি ও অ্যাডমিশনের সবচেয়ে কমন কিছু টপিকের আজকে আমরা বিষয় জানব। দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল, সমায়ন প্রভাব এবং বাফার দ্রবণ। এগুলো জানার জন্য সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি? মনে করো 1 লিটারের একটা পাত্র নিলাম, যে পাত্রের মধ্যে আমরা 1 লিটার পরিমাণ পানি নেব। এটা মনে করো পাত্র, এবং এর মধ্যে 1 লিটার পরিমাণ মনে করো পানি নিয়েছি। এটা এখন এই পানির মধ্যে যদি অনবরত আমরা লবণ মিশাতে থাকি, এই লবণ মিশাতে থাকলে মনে করো সোডিয়াম ক্লোরাইড মিশাচ্ছি। সোডিয়াম ক্লোরাইড অনবরত মিশাতে থাকলে প্রথমে সোডিয়াম ক্লোরাইডটা মিশতে থাকবে অনবরত, মিশতে মিশতে এমন এক পর্যায়ে যাবে যে সোডিয়াম ক্লোরাইড আরও মিশাচ্ছি, এমন একটা পর্যায়ে যাবে যে পরিমাণ মিশার পরে আর পুনরায় সোডিয়াম ক্লোরাইডের যদি একটা দানাও যুক্ত করি এর মধ্যে, সোডিয়াম ক্লোরাইডের যদি একটা দানাও এর মধ্যে দেই, তাহলে সেই সোডিয়াম ক্লোরাইডের দানা আর মিশবে না। সেটা কি হবে? প্রথমে যেগুলো আমরা মিক্সড করতেছিলাম সেগুলো সব সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়নে বিয়োজিত হচ্ছিল, কিন্তু মিশাতে মিশাতে মনে করো যে 100 গ্রাম পরিমাণ মিশানো হয়ে গেছে 1 লিটার পানির মধ্যে। এরপরে সোডিয়াম ক্লোরাইড অত্যাধিক মিশ্রিত হওয়ার পর পানিটা ঘন হয়ে গেছে। এরপর কি হবে? সোডিয়াম ক্লোরাইড যদি আরও মিশাই, তাহলে সেই সোডিয়াম ক্লোরাইডের দানাটা আর মিশবে না। এই যে এই দানাটা আর না মিশে তখন কি হবে? এইটা তলানি হিসেবে পড়ে যাবে। এই যে সর্বাধিক যত পরিমাণ মেশানোর পরে পুনরায় আর একটা দানা দিলে পারেও সোডিয়াম ক্লোরাইড আর মিশছে না, অর্থাৎ সর্বাধিক যতটুকু দেওয়া হওয়ার পরে এইটা পুনরায় আর মিশে না, সেই অবস্থাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেহেতু বোঝালাম যে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পর পুনরায় আর একটা দানা দিলে পরেও মিশে না, অর্থাৎ এই 100 গ্রাম দেওয়ার পরে দ্রবণের যে অবস্থাটা সেটাই হলো সম্পৃক্ত অবস্থা। এখন দেখো এই সম্পৃক্ত অবস্থায় কি আছে? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই পাত্রের মধ্যে সোডিয়াম আয়ন আছে এবং ক্লোরাইড আয়ন আছে। তাহলে এই সোডিয়াম আয়ন এটার একটা ঘনমাত্রা আছে, ক্লোরাইড আয়নের একটা ঘনমাত্রা আছে। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন কি অবস্থায় আছে? সম্পৃক্ত অবস্থায় আছে, অর্থাৎ পুনরায় সোডিয়াম ক্লোরাইড আর দিলে পারেও এর মধ্যে বিয়োজিত হবে না। এখন এই অবস্থায় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার যে গুণফল, এই দুটোর ঘনমাত্রার যে গুণফল, এটাই মূলত দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল, যেটাকে আমরা কেএসপি দিয়ে প্রকাশ করি। এখন দেখো আমরা কেএসপি কখন পেলাম? কেএসপি হলো শুধু সম্পৃক্ত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। সম্পৃক্ত অবস্থায় আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। এখন আমরা যদি পাত্রে নেই, একটা পাত্রে নেই, দেখো এখানে সম্পৃক্ত অবস্থায় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পেয়েছি। মনে করো যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যে মিশ্রিত অবস্থায় আছে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বলতেছি যে এইটা যখন সম্পৃক্ত অবস্থায় আছে তখন এটার ঘনমাত্রা মনে করো 10, এটারও ঘনমাত্রা মনে করো 10। তাহলে এদের দ্রাব্যতার গুণফল কত হবে? দ্রাব্যতার গুণফল হবে 100। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল হবে 100। তাহলে এই 100টাই মানে সোডিয়াম আয়নের যে ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের যে ঘনমাত্রা, এই দুটোর গুণফল সর্বোচ্চ 100 থাকা পসিবল। তাহলে আমি যদি কখনো সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের পরিমাণ
যদি এটাও 11 দেই, এটাও 11 দেই, তাহলে দুইটার গুণফল কত হচ্ছে? 121 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে সম্পৃক্ত অবস্থা মানে এর উপরে আর কোনো বিয়োজিত হতে পারে না। তাহলে আমি যদি 11 পরিমাণ দেই দুইটাই, 121 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দ্রাব্যতা আমরা জানি 100, তাহলে 100-র উপরে তো এটার বিয়োজিতই হবে না। তাহলে এই যে এখানে এক্সট্রা যে 21 পরিমাণ হয়েছে, এক্সট্রা 21 আছে, এই 21টা অবশ্যই বিয়োজিত হবে না। অর্থাৎ এইখানে যেহেতু আমরা বেশি পরিমাণ দিয়ে দিছি, তাহলে কি হবে? এই এক্সট্রা 21 পরিমাণ অধক্ষেপ হিসেবে নিচে পড়ে যাবে এবং বাকি যে 100 থাকে, এই 100 পরিমাণ বিয়োজিত হবে, অর্থাৎ মিশে যাবে। তাহলে 121 হলে আমরা বুঝবো যেহেতু দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করে গেছে, অর্থাৎ 121 ইজ গ্রেটার দেন 100, আর আমরা জানি 100ই সর্বোচ্চ থাকা সম্ভব, এই কারণে বাকি 21টা অধক্ষেপ পড়বে। আর যদি এরকম হতো যে সোডিয়াম আয়নও 9 পরিমাণ দিয়েছি, ক্লোরাইড আয়নও 9 পরিমাণ দিয়েছি, তাহলে কি হতো? 9 নং 81 হয়, অর্থাৎ দুইটার আয়নিক গুণফল 81। তাহলে 81 হলে আমরা জানি সর্বোচ্চ বিয়োজিত হতে পারে বা মিশ্রিত হতে পারে কত, বা দ্রবীভূত হতে পারে কত? 100 পরিমাণ। কিন্তু এটা তো 100-র চেয়ে ছোট, তাহলে এটা কি হবে? এটা সম্পূর্ণটা তো মিশে যাবেই, একই সাথে আরও 19 পরিমাণ মেশার মতো সুযোগ আছে। এখন দেখো এই পাত্রের মধ্যে আমরা জানি এই পাত্রের হলো দ্রাব্যতার গুণফল দ্রাব্যতার গুণফল হলো 100। এখন সোডিয়াম ক্লোরাইড যদি এর মধ্যে মিশ্রিত করতে থাকি, সোডিয়াম ক্লোরাইড যদি এর মধ্যে মিশাতে থাকি, প্রথমে মনে করো 1 গ্রাম মিশালাম, তারপরে আরও 1 গ্রাম মিশালাম, তারপরে আরও 1 গ্রাম মিশালাম, এভাবে মিশাতে থাকলাম। এই যে কোনো সময়ে মনে করো যে 15 গ্রাম আমরা মিশিয়ে ফেলছি, 15 গ্রাম 15 গ্রাম মিশানোর পরেও এর মধ্যে সোডিয়াম আয়নও থাকবে, ক্লোরাইড আয়নও থাকবে। এই সময়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল বের করা পসিবল। এই যে দেখো মিশ্রিত করতেছি, যে সময় মিশ্রিত করার যদি সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রার গুণফল বের করি, সেটা হবে দ্রাব্যতার গুণফল কেএসপি, সেটা হবে কেএসপি। আর এমনিতেই মেশাচ্ছি যে কোনো টাইমে, মনে করো যে এখন 15 গ্রাম মিশাইছি, 15 গ্রাম মেশানোর পরে সেখানে আয়নের ঘনমাত্রার গুণফল কত হলো, তারপর 30 গ্রাম মেশানোর পরে কতটুকু হলো, 50 গ্রাম মেশানোর পরে কতটুকু হলো, এইগুলা র্যান্ডমলি যতটুকু পরিমাণ আমরা মিশ্রিত করি, সেই সময় আয়নের ঘনমাত্রা যত হওয়া উচিত সেটা হলো কেআইপি। এখন দেখো আমি একটু আগেই বোঝায় আসলাম যে কেএসপি, মনে করো যে ওই দ্রবণের জন্য কেএসপি হওয়া সর্বোচ্চ সম্ভব 100 পরিমাণ। এখন কেআইপি তো যে কোনো টাইমের জন্য কেআইপি বের করা যায়, যে কোনো টাইমের জন্য সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল বের করতে হয়। এখন মনে করো যে আমি সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়েছি। এখন সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে দেওয়ার পরে আমি হিসাব করে দেখলাম সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল আমার হিসাব অনুযায়ী যতটুকু দিয়েছি সেটা আমাদের 100কে অতিক্রম করে যায়, 100-র চেয়ে বেশি হয়ে যায়। আর আমরা জানি সর্বোচ্চ 100 পরিমাণই দ্রবণে মিশ্রিত হতে পারে। তাহলে 100-র চেয়ে বেশি যদি মিশ্রিত হয় বা 100-র চেয়ে বেশি যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে তো সেটা অবশ্যই মিশ্রিত হবে না। কি হবে? অধক্ষেপ হিসেবে পড়ে যাবে অতিরিক্ত অংশটা। অর্থাৎ দেখো কে আইপিটা যদি কেএসপির চেয়ে বড় হয়ে যায়, আমরা জানি কেএসপিটাই সর্বোচ্চ হওয়া সম্ভব, কেএসপির চেয়ে তো বেশি পরিমাণ দ্রবণে মিশ্রিত হওয়া পসিবল না বা দ্রবীভূত হওয়া পসিবল না। তাহলে কেআইপি যদি আমরা কেএসপির চেয়ে বেশি দিয়ে ফেলি, তাহলে কি হবে? অধক্ষেপ পড়বে। যদি কেআইপি আর কেএসপি দুটাই সমান হয়ে যায়, আমরা তো জানি কেএসপি পরিমাণই সর্বোচ্চ মিশ্রিত হওয়া পসিবল, তাহলে কেএসপির সমান যদি কেআইপি হয়ে যায়, তার মানে কি পুরোপুরি সম্পৃক্ত অবস্থা আছে। তারপর দেখো যদি কেআইপিটা কেএসপির চেয়ে কম হয়ে যায়, তার মানে কি আমরা মিশ্রণের মধ্যে বা দ্রবণের মধ্যে কম পরিমাণ দ্রব দিয়েছি বা সোডিয়াম ক্লোরাইড দিয়েছি,
আমি জাস্ট সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বোঝাচ্ছি অন্য যে কোনো কিছু দেওয়ার সময় সেইটার যে ঘনমাত্রার গুণফল সেটাই হলো কেআইপি, আর সেইটা মিশাতে মিশাতে যখন সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় যায় সেইখানে ঘনমাত্রার গুণফলটা হলো কেএসপি। তাহলে দেখো কেআইপিটা যদি কেএসপির চেয়ে ছোট থাকে তার মানে অবশ্যই আরও কিছু পরিমাণ দ্রব্য সেখানে মিশ্রিত করা পসিবল, কারণ কেএসপি এখনও বড়ই হয়ে আছে আর কেএসপিটাই সর্বোচ্চ পরিমাণ মিশ্রিত হওয়ার পরিমাণ সুযোগ। তাহলে আরও যেহেতু মিশ্রিত হওয়ার সুযোগ আছে তাহলে এটাকে কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ। এখন দেখো এইটুকু পরিমাণ সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অধক্ষেপ্ত বা অধক্ষেপ করার যে কারণ এটা আমরা বুঝলাম। তাহলে এখন দেখে নেই যে কেএসপি কিভাবে বের করতে হয়। আগেও বলেছি যে সোডিয়াম ক্লোরাইড যদি থাকে দ্রবণে তাহলে সেটা কিভাবে দ্রবীভূত হয় পানির মধ্যে? সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়নে। এখন সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন ধরলাম এটার ঘনমাত্রা এস, এটার ঘনমাত্রাও এস, তাহলে এদের ঘনমাত্রার গুণফল কতটুকু হবে? এই দুটোকে গুণ করতে হবে, এই এস এবং এই এসকে গুণ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে গুণ করলে যেটা হবে সেটাই আমাদের কেএসপি সম্পৃক্ত অবস্থায়, এস গুণন এস ইকুয়ালস টু এস স্কোয়ার। এখন দেখো যদি সোডিয়াম ক্লোরাইড না দিয়ে অন্য যে কোনো কিছু দেয়, মনে করো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা মনে করো Al2SO4 এগুলা দিল, তাহলে এগুলাকে কিভাবে ভাঙা যায়? প্রথমে ধাতব অংশটুকু লিখে দিলাম Al3 প্লাস প্লাস 3টা OH মাইনাস। এটা আবার কিভাবে ভাঙা যায়? 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। এখন দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে মনে করো যে এটার জন্য এস, এটার জন্য হাইড্রোক্সাইডের জন্য এস এবং সামনে গুণ অবস্থায় আছে 3। এখানে অ্যালুমিনিয়ামের জন্য কি? অ্যালুমিনিয়ামের জন্য এস এবং সামনে আছে 2। সালফেটের জন্য, সালফাইড আয়নের জন্য এস এবং সামনে আছে 3। তাহলে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য কেএসপি কত হবে? কেএসপি হবে এই এস গুণন 3s, সামনে যত আছে সেটা মাঝে নিয়ে ওপরে পাওয়ারও সেইটা, অর্থাৎ সামনে যেহেতু 3 আছে এই কারণে 3s এর উপর পাওয়ার 3, অর্থাৎ 27s⁴। এটার জন্য কত হবে? কেএসপি ইকুয়ালস টু দেখো 2s² গুণন 3s⁴ ইকুয়ালস টু 108s⁵। এখন এটার সাথে সাথে বের করার একটা উপায় আছে। দেখো Al2SO4 যেটা করলাম এইখানে সরাসরি দেখাই যাচ্ছে, এটা এমসিকিউ করার টেকনিক, দেখাই যাচ্ছে এটা 2টা আছে আর নেগেটিভ আয়নটা 3টা আছে। তাহলে দেখো এখানে 2টা যেহেতু আছে তার মানে এটা 2s, আর এখানে যেহেতু 3টা আছে তার মানে এটা 3s, তার মানে সরাসরি 2s তার উপরে পাওয়ার 2 গুণন 3s তার উপরে পাওয়ার 3 ইকুয়ালস টু 108s⁵। এইটা নিয়মিত এমসিকিউতে আসে এবং এমসিকিউটা এভাবে দ্রুত সলভ করা যায়। এখন কেআইপিটা কিভাবে বের করব? কেআইপিটা মনে করো যে ঘনমাত্রা আমাদের দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা এবং সালফেটের ঘনমাত্রা। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আর সালফেট আয়ন দুটাই আছে, দেখাই তোমাদেরকে। মনে করো Al2SO4 এটা ভাঙবে কিভাবে বা দ্রবীভূত হবে কিভাবে? 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। তাহলে দেখো এইখানে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কি? Al3+ দিয়ে দেখানো যায়, এবং এখানে সম্পূর্ণ সালফেটের ঘনমাত্রা কি? SO4
টু মাইনাস দিয়ে দেখানো যায়। দেখো ঘনমাত্রা বোঝানোর জন্য কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। যারা জানো না তারা জেনে নাও, আর যারা জানো তারা তো বড়ই ভালো। এক্ষেত্রে তাহলে আয়নিক গুণফল কি হবে? কেআইপি। আয়নিক গুণফল কি? মূলত আয়নগুলোর গুণফল। তাহলে এইখানে শুধুমাত্র অ্যালুমিনিয়াম 3+ এবং SO4 2 মাইনাসটা গুণ করলেই হয়ে গেল। কিন্তু অ্যালুমিনিয়াম আছে এখানে দুইটা, 1 মোল অ্যালুমিনিয়াম সালফেট থেকেই 2টা অ্যালুমিনিয়াম তৈরি হয় এবং 3টে সালফেট আয়ন তৈরি হয়। তাহলে যতগুলো অ্যালুমিনিয়াম আয়ন তৈরি হয় সেটা করবে পাওয়ার, এবং যতগুলো সালফেট আয়ন তৈরি করে সেটা করবে পাওয়ার। তাহলে তোমাদের প্রশ্নে যতটুকু ঘনমাত্রা দেওয়া আছে সেই ঘনমাত্রাটা অ্যালুমিনিয়ামের জায়গায় এবং সালফেটের জায়গায় বসায় দিলেই হয়ে গেল। মাঝে মাঝে থাকে, মনে করো যে এই অ্যালুমিনিয়াম সালফেটের কেএসপিটা কত? অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে Al2SO4 3, এটা ইকুয়ালস টু 108 H⁵ এখন তোমার প্রশ্নে দেওয়া থাকলো যে অ্যালুমিনিয়াম সালফেটের কেএসপি হলো 108 × 10⁻⁻10। তাহলে অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা কত? অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা কত? আমরা ধরে নিয়েছিলাম কি অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা হলো S। তাহলে আমাদের S এর মানটা বের করলে পারি অ্যালুমিনিয়ামের দ্রাব্যতাটা পেয়ে যাব। তার মানে 108 H⁵ ইকুয়ালস টু দেওয়া আছে 108 × 10⁻10। তার মানে 108 বাদ দিয়ে দিলাম, S ইকুয়ালস টু 10⁻2 ইকুয়ালস টু 0.01 এত মোলার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সমায়ন প্রভাবে তাহলে কি ছিল? দেখো আমরা এখনই পড়ে আসলাম কি দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল কোনটা? সম্পৃক্ত অবস্থায় যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর গুণফলই হলো দ্রাব্যতার গুণফল, এবং সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ আয়নের গুণফল হলো দ্রাব্যতার গুণফল। এখন দেখো, মনে করো একটা পাত্রের মধ্যে আমাদের কাছে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। এই পাত্রের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হবে? অ্যামোনিয়াম আয়ন এবং প্লাস হাইড্রোক্সিল আয়নের দ্রবীভূত হবে। এখন যদি সম্পৃক্ত অবস্থায় থাকে, এটা সম্পৃক্ত অবস্থায় থাকলে এক্সট্রা যদি আরও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে যুক্ত করতে চাই, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর পুনরায় মিশবে না, কারণ অলরেডি সেটা সম্পৃক্ত অবস্থায় আছে। আর একটু আগেই বুঝে আসলাম যে সম্পৃক্ত অবস্থাটা আসলে কি জিনিস। তাহলে পুনরায় যদি এর মধ্যে আমরা মনে করো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এই দুটোর ঘনমাত্রা আমরা একটা বের করেছি, সেটা হলো আমাদের কেএসপি। কেএসপি তো এখন আয়নিক গুণফল, দ্রাব্যতার যে গুণফল, এইটার ঘনমাত্রা আর এইটার ঘনমাত্রা, এই দুটোর গুণফল তো কখনোই কেএসপির চেয়ে অতিক্রম করা পসিবল না। কেএসপিকে অতিক্রম করতে গেলেই সেটা অধঃক্ষিপ্ত হয়ে যাবে। এখন ধরো এই কেএসপির মান আমাদের দেওয়া আছে 50। এখন বাইরে থেকে যদি এক্সট্রাভাবে আমি আরও অ্যামোনিয়াম আয়ন দেই, তাহলে কি হবে? দেখো অ্যামোনিয়াম আয়ন, আগে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের গুণফল ছিল 50, আর এটাই সর্বোচ্চ থাকা সম্ভব কারণ এটা সম্পৃক্ত অবস্থায় আছে। বাইরে থেকে যদি আরও এক্সট্রা অ্যামোনিয়াম আয়ন দেই তাহলে কি হবে? অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা, মনে করো যে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা NH4, এটার সাথে প্লাস আরও সামথিং মনে করো এক্স পরিমাণ ঘনমাত্রা যোগ হবে, এবং সাথে হাইড্রোক্সিল আয়ন গুণ অবস্থায় আছে। তাহলে অ্যামোনিয়াম আয়নের পরিমাণ যদি বাড়াই তাহলে দুইটার গুণফল অলওয়েজ গ্রেটার দেন 50 হয়ে যাবে, কিন্তু আমাদের 50 পরিমাণ দ্রবীভূত হয়ে থাকা পসিবল, এর চেয়ে বেশি তো সম্ভব না। তাহলে কি হবে? দেখো অ্যামোনিয়াম আয়ন যে এক্সট্রা দিলাম, দেওয়ার কারণে 50 তো অতিক্রম করে গেল, তাহলে যতটুকুর জন্য 50 অতিক্রম করে গেল সেটুকু কি করবে? সেটুকু অধঃক্ষিপ্ত হয়ে নিচে পড়ে যাবে। তাহলে দেখো অধঃক্ষিপ্ত হয়ে যে নিচে পড়ে যাচ্ছে, এটা কেন পড়ে যাচ্ছে? কারণ আমরা জানি নির্দিষ্ট পরিমাণ
ঘনমাত্রার গুণফল হইতে পারে, কেএসপি পর্যন্ত ঘনমাত্রার গুণফল হইতে পারে, এর চেয়ে বেশি তো যাইতে পারে না। বাইরে থেকে যেহেতু অ্যামোনিয়াম আয়ন দিয়েছি, এই কারণে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বেড়ে গেছে এবং অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা 50কে অতিক্রম করে গেছে। এই কারণে 50কে যতটুকুর জন্য অতিক্রম করে গেছে সেটুকুটা অধক্ষিপ্ত হয়ে নিচে পড়ে যাবে। তাহলে দেখো নিচে পড়লো কেন? অ্যামোনিয়াম আয়ন আগে থেকেই আছে, এর মধ্যে এক্সট্রাভাবে অ্যামোনিয়াম আয়ন আরও যুক্ত করার চেষ্টা করতেছি, যার কারণে আমাদের কেএসপিটা অতিক্রম করে যাচ্ছে। অতিক্রম করে যাওয়ার কারণে সেটা অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এটাই মূলত সমায়ন প্রভাব। সমায়ন কেন বলা হচ্ছে? কারণ দেখো এইখানে এটাও অ্যামোনিয়াম আয়ন, ভেতরেও অ্যামোনিয়াম আয়ন, তাহলে দুইটাই যেহেতু অ্যামোনিয়াম আয়ন অর্থাৎ একই আয়ন, এই কারণে এটা বলা হচ্ছে সম আয়ন প্রভাব, একই আয়নের প্রভাব। তার মানে একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করি, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মনে করো আছে, এটা কিভাবে বিয়োজিত হয়? অ্যামোনিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন। এর মধ্যে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা যুক্ত করি তাহলে কি হবে? আমাদের অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। এই অ্যামোনিয়াম আয়ন এবং এখানের অ্যামোনিয়াম আয়ন যদি একই পাত্রের মধ্যে মিশ্রিত করতে যাওয়া যায়, তাহলে যেহেতু দুইটা অ্যামোনিয়াম আয়নই কমন হয়ে যাচ্ছে, যার কারণে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে এবং কেএসপির চেয়ে অতিক্রম করে যাবে ঘনমাত্রার গুণফলটা, অর্থাৎ কেআইপিটা কেএসপিকে অতিক্রম করে যাবে। তখন কি হবে? এই যে এইটার বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যতটুকু বিয়োজিত হয়েছিল, এই বিয়োজনটা পশ্চাৎমুখী হবে এবং পুনরায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে বিয়োজন হ্রাস পাবে। এই বিয়োজন হ্রাস পায় একই আয়নের প্রভাবে যেহেতু, এই কারণে এটাকে বলা হয় সম আয়ন প্রভাব। এরকম আর কি আছে সমায়ন প্রভাব? মনে করো যে H2S, এটার সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে পারে এখানে কি হয়? এটার দ্রাব্যতা যেহেতু কম, অর্থাৎ এটা কম পরিমাণ বিয়োজিত হতে চায়, আর এটা বেশি পরিমাণ বিয়োজিত হতে চায়। এখন হাইড্রোজেন আয়ন এখানেও কমন আছে, এখানেও কমন আছে, তাহলে দুই জায়গাতেই যেহেতু হাইড্রোজেন আয়ন কমন আছে, তাহলে কি হবে? হাইড্রোজেন আয়নগুলো সমায়ন প্রভাব দেখাবে এবং এটার বিয়োজন হ্রাস পাবে। একই সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুটো যদি দেই তাহলে অ্যামোনিয়াম আয়ন কমন থাকবে, যার কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা সমায়ন প্রভাবের কারণে বিয়োজন হ্রাস পেয়ে যাবে। আরও আছে যেমন সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি আমরা HCl দেই, এই সোডিয়াম ক্লোরাইড এখানে ক্লোরিন এবং এখানে ক্লোরিন দুইটা যেহেতু কমন, এই কারণে এটার বিয়োজন হ্রাস পায়। অবশ্যই খেয়াল করবে সমায়ন প্রভাবগুলো দেয় সব অজৈব যৌগগুলা। যেমন এই যে HCl প্লাস যদি আমরা CH3Cl নিই, হিসেবে দুইটার মধ্যেই ক্লোরিন কমন আছে, তাহলে এটাও সমায়ন দেখানোর কথা, বাট এরা সমায়ন দেখায় না। পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই দুইটা, H2S প্লাস HCl এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন দেখব আমরা বাফার দ্রবণ। দেখো বাফার দ্রবণের ক্ষেত্রে একটা জিনিস মেইনটেইন করতে হয়, সেটা হলো বাফার দ্রবণ তৈরি করার জন্য অবশ্যই একটা দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার লাগে। সবল অ্যাসিড সবল ক্ষার কখনোই বাফার দ্রবণ তৈরি করে না। মনে করো আমরা এই পরিমাণ দুর্বল অ্যাসিড নিয়েছি, সেটা কি CH3COOH। এখন দুর্বল যেহেতু নিয়েছি, তাহলে সামান্য পরিমাণ আয়নিত থাকবে এবং বেশিরভাগ পরিমাণই অআয়নিত অবস্থায় থেকে যাবে। তাহলে যতটুকু আয়নিত অবস্থায় গেছে সেটাকে এভাবে লিখি CH3COO মাইনাস প্লাস হাইড্রোক্সিল আয়ন। এখন দুর্বলের চেয়ে
কম পরিমাণ নেব আমরা সবল ক্ষার। দেখো দুর্বলের চেয়ে যদি কম পরিমাণ আমরা সবল ক্ষার না নেই, দুইটা যদি সমান সমান নেই, তাহলে তো সাথে সাথেই সেটা বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ আর পানি তৈরি করে ফেলবে। তাহলে আমরা কি নেব? কম পরিমাণ নেব সবল ক্ষার। সবল ক্ষারের মধ্যে কি আছে? সবচেয়ে বেশি কমনের মধ্যে একটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখন কি করব? এই দুটাকে একসাথে যুক্ত করব। একসাথে যুক্ত করার পর দেখি কি ঘটনা ঘটে। মনে করো সব মিশ্রিত অবস্থায় যেহেতু এটা ক্ষার আর এটা যেহেতু অ্যাসিড, তাহলে বিক্রিয়াটা দেবে কি? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি তৈরি করে? লবণ আর পানি তৈরি করে। তাহলে এই CH3COO, এখানে দেখাই, CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা বিক্রিয়া দেখে কি তৈরি করবে? CH3COO প্লাস H2O। এখন এটা তো লবণ, লবণ তো আর অবিয়োজিত অবস্থায় থাকে না, তাহলে এটা বিয়োজিত অবস্থায় কিসে পরিণত হবে? CH3COO মাইনাস এবং সোডিয়াম প্লাস। তাহলে দেখো এই পাত্রের মধ্যে কয়টা স্তর থাকবে তখন? একটা স্তর যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড CH3COO এর সাথে বিক্রিয়া দেবে, বিক্রিয়া দিয়ে কি তৈরি করবে? লবণ আর পানি তৈরি করবে। সেটাকে আমরা এভাবে লিখতেছি, দেখো CH3COO মাইনাস প্লাস সোডিয়াম আয়ন প্লাস H2O, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া দিয়ে এটুকু তৈরি করেছে। এখন আরও তো অবশিষ্ট আছে CH3COOH, অবশিষ্টটুকু CH3COOH লিখে দিলাম, বেশি করে দেখাই, মনে করো এটুকু CH3COOH এখন অবশিষ্ট আছে। তাহলে দেখো সবলের পরিমাণ যেহেতু কম নিয়েছি আর দুর্বলের পরিমাণ যেহেতু বেশি নিয়েছি, বিক্রিয়া করার পরেও এখনও দুর্বল যেটা আছে সেটা অবশিষ্ট আছে, অর্থাৎ অ্যাসিডটা এখনও অবশিষ্ট আছে। এটা দুর্বল অ্যাসিড হলে সামান্য পরিমাণ বিয়োজিত হবে, তাহলে বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়ে থাকবে? CH3COO মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন, এই পরিমাণ বিয়োজিত অবস্থায় থাকবে আর এবং বাকিটুকু অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। কারণ আমরা জানি দুর্বল অ্যাসিডটা সামান্য পরিমাণ বিয়োজিত হয়। তাহলে সবল যেহেতু কম পরিমাণে ছিল আর দুর্বল যেহেতু বেশি পরিমাণে ছিল, বিক্রিয়া করার পর লবণ পানি তৈরি করার পরেও দুর্বলটা এখনও অবশিষ্ট আছে। তাহলে দুর্বলটা যদি অবশিষ্ট থাকে এবং অ্যাসিড যদি সবল যে ক্ষারটা নিয়েছিলাম সেই ক্ষার যদি একটু অবশিষ্ট না থাকে, তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? অম্লীয় প্রকৃতি হবে। অর্থাৎ দুর্বল আমরা যেটা নেই অ্যাসিড অথবা ক্ষার এবং তার মাধ্যমে যদি বাফার দ্রবণ তৈরি করি, তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হয়? দুর্বলের মতো হয়। যেমন এখানে দুর্বল যেহেতু অ্যাসিড নিয়েছি, এটার মাধ্যমে তৈরি বাফার দ্রবণ অবশ্যই অম্লীয় বাফার দ্রবণ দেবে। আর দুর্বলটা যদি ক্ষার নিতাম তাহলে কি করত? ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করত। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখো অম্লীয় বাফার দ্রবণ যে তৈরি হলো, এর মধ্যে কি কি আছে? সোডিয়াম ইথানয়েট, যেটা আয়নিত অবস্থায় ইথানয়েট আয়ন প্লাস সোডিয়াম আয়ন, এটা তৈরি করে রাখছে। আর একই সাথে অবিয়োজিত মানে দুর্বল যে অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডটা সামান্য পরিমাণ বিয়োজিত হয়ে কি তৈরি করছে? CH3COO মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন। তাহলে এই পাত্রের মধ্যে, সম্পূর্ণ পাত্রের মধ্যে কি কি অবস্থা আছে? একটা হলো CH3COOH
যেটা বিয়োজিত হয়েছে সামান্য পরিমাণ বিয়োজিত হয়ে তৈরি করছে CH3 COO মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন, এবং আরেকটা আয়ন আছে কি CH3 COO Na, যেটা বিয়োজিত হয়ে তৈরি করছে CH3 COO মাইনাস প্লাস সোডিয়াম আয়ন। এখন দেখো CH3COOH এইটা যে বিয়োজিত হয়ে CH3COO মাইনাস প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি করলো, কতক্ষণ পর্যন্ত তৈরি করতে পারবে? কতক্ষণ পর্যন্ত তৈরি করবে? যতক্ষণ না পর্যন্ত এই CH3COO মাইনাস এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার গুণফল KSPর সমান হয়। অর্থাৎ এইখানেও আয়নদ্বয়ের গুণফল ঘনমাত্রার গুণফল সর্বোচ্চ যখন হবে, অর্থাৎ KSP যখন হবে, এরপর আর পুনরায় CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হতে থাকবে ততক্ষণ। KSPটা যখন তৈরি করে ফেলবে, KSP পরিমাণ ঘনমাত্রা যখন পৌঁছে যাবে, তখন পুনরায় আর CH3COOH আর বিয়োজিত হবে না, বাকি অংশ অবিয়োজিত অবস্থায় থাকবে। আর যে সামান্য অংশটুকু আয়নে পরিণত হলো সেটুকু তো আয়নিত হয়েই থাকলো। তাহলে সেই আয়নিত তাহলে KSP যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত এইখানে যে হাইড্রোজেন আয়নটা আছে এবং ইথানোয়িক আয়নটা আছে, এই আয়ন দুটা তৈরি হতে থাকবে। তাহলে দেখো এখন যে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড এই দুটো কিসে পরিণত হয়েছে? ইথানয়েড আয়ন এবং হাইড্রোজেন আয়ন, আর ইথানয়েড আয়ন এবং সোডিয়াম আয়ন। এখন এই পাত্রের মধ্যে যদি আমরা বাইরে থেকে সামান্য পরিমাণ হাইড্রোক্সিল আয়ন যুক্ত করি তাহলে কি ঘটনা ঘটবে, এবং সামান্য পরিমাণ হাইড্রোজেন আয়ন যদি যুক্ত করি তাহলে কি ঘটনা ঘটবে সেটা দেখে আসি। দেখো হাইড্রোক্সিল আয়ন যখন যুক্ত করা যাবে তখন কি হবে, সেই হাইড্রোক্সিল আয়নটা হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলবে H2O। এখন দেখো হাইড্রোজেন আয়ন একটা যেহেতু নিয়ে গেল, একটা হাইড্রোজেন আয়নকে নিয়ে গেল, তাহলে দ্রবণের মধ্যে একটা হাইড্রোজেন আয়ন কমে গেল। তাহলে কমে গেলে হিসেবে দ্রবণটার প্রকৃতি এখন ক্ষারীয়র দিকে আগানোর কথা, অর্থাৎ পিএইচ বেড়ে যাওয়ার কথা। বাট আমরা একটু আগেই দেখে আসলাম কি, KSP যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত CH3COOHটা আয়নিত হতে থাকে, এবং KSP যখন তৈরি করে ফেলে, KSP পরিমাণ ঘনমাত্রা পৌঁছায় যায়, তখন আর আয়নিত হয় না, বাকিটা অবিয়োজিত অবস্থায় থাকে। অর্থাৎ অবিয়োজিত অবস্থায় আমার আরও CH3COOH আছে। একটা হাইড্রোজেন যখন হাইড্রোক্সিল আয়নের সাথে পানি তৈরি করে ফেলবে, তার মানে কি হাইড্রোজেন আয়ন একটা কমে গেল, তার মানে এই দুইটার যে আয়নিক গুণফল, সেই আয়নিক গুণফল সামান্য কমে গেল KSPর চাইতে। তখন কি করবে, এই অবিয়োজিত অবস্থার ইথানোয়িক অ্যাসিড থেকে আরও একটা হাইড্রোজেন আয়ন তৈরি করে দেবে। তাহলে আরও একটা হাইড্রোজেন আয়ন যদি তৈরি করে দেয়, আগে যতগুলো হাইড্রোজেন আয়ন ছিল এখনও ততগুলাই আছে, তার মানে পিএইচ আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এখন দেখো এক্সট্রা করে যদি হাইড্রোজেন আয়ন আমরা যুক্ত করতে চাই, এক্সট্রা করে হাইড্রোজেন আয়ন যুক্ত করতে চাইলে তাহলে কি ঘটনা ঘটবে, এই দ্রবণের মধ্যে দেখো অলরেডি এই পাত্রের মধ্যে অলরেডি CH3, এই পাত্রের মধ্যে CH3 এবং CH3COO মাইনাস এবং হাইড্রোজেন আয়ন অলরেডি উপস্থিত আছে, যেটা সম্পৃক্ত অবস্থায় আছে। পুনরায় যদি এর মধ্যে হাইড্রোজেন আয়ন দেই, তাহলে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোজেন আয়ন একই আয়ন হয়ে গেল, অর্থাৎ সময়ন এখন প্রভাব দিবে। আর সময়ন প্রভাব কিভাবে দেয়, মূলত এই হাইড্রোজেন আয়ন আর এই হাইড্রোজেন আয়ন দুইটার মিলে ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, যার কারণে KIPটা অতিক্রম করে যাচ্ছে। তখন কি হবে, বাকিটা অধক্ষেপ পড়বে। যেহেতু এটা জলীয় দ্রবণ, তাহলে এখানে অধক্ষেপ পড়ার সুযোগ নাই। এটা কি হবে, বিক্রিয়াটা যে বিয়োজিত অবস্থায় ছিল অর্থাৎ আয়নিত অবস্থায় ছিল, এই আয়নিত অবস্থাটা পেছন সাইডে ব্যাক করবে, অর্থাৎ এই হাইড্রোজেন আয়নটা কি করবে, এইটার সাথে যুক্ত হয়ে CH3COOH তৈরি করে ফেলবে। তাহলে দেখো দ্রবণের মধ্যে যদি আমরা হাইড্রোক্সিল আয়ন দিই এবং হাইড্রোজেন আয়ন দিই, উভয় ক্ষেত্রে কি হচ্ছে, দ্রবণের মুক্ত কোনো হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়ন বৃদ্ধি পাচ্ছে না। হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন যদি বৃদ্ধি না পায়, তাহলে পিএইচ এর কোনো রকম পরিবর্তনও ঘটবে না। তাহলে দেখো দ্রবণের মধ্যে কি কি উপস্থিত আছে, তাহলে একটা আছে হলো CH3
COOH, যেটা আয়নিত হয়ে CH3 COO মাইনাস এবং আয়নিত হয়ে কি তৈরি করতেছিল CH3 COO মাইনাস এবং হাইড্রোজেন আয়ন। আর আরেকটা ছিল কি CH3 COO Na, যেটা CH3 COO মাইনাস প্লাস সোডিয়াম আয়ন তৈরি করতেছিল। এখন দেখো মেইনলি বাফার দ্রবণ তৈরি করছে কে? এই দুজন মিলে, CH3 COOH এবং CH3 COO Na। এখন দেখো এরা পরস্পর কি, প্রথমটা অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের সাথে CH3 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া দিয়েছিল, বিক্রিয়া দিয়ে কি তৈরি করছিল CH3 COO Na। দেখো এই অ্যাসিডটার অনুবন্ধী ক্ষার ছিল এটা, তার মানে দ্রবণের মধ্যে যে CH3 COOH এবং CH3 COO Na ছিল, এরা মূলত একটা ছিল অ্যাসিড এবং একটা ছিল তারই অনুবন্ধী ক্ষার। তার মানে আমরা বলতে পারি অ্যাসিড, দুর্বল অ্যাসিড এবং এর অনুবন্ধী ক্ষার, অথবা দুর্বল অ্যাসিড এবং এর সাথে বিক্রিয়া করা শক্তিশালী ক্ষারের তৈরি করা লবণ, এই দুজন মিলে কি তৈরি করে? এই দুজন মিলে বাফার দ্রবণ তৈরি করে। তাহলে এই বাফার দ্রবণের এখন পিএইচটা কীভাবে বের করব? পিএইচটা বের করার সময় এটা করতে হয় pKa প্লাস লগ, উপরে দেখবে কিছু সূত্রে লেখা আছে লবণ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা, কিছুটাতে লেখা আছে অনুবন্ধী অ্যাসিড, এখানে লেখা আছে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার। যেহেতু অ্যাসিড নিয়েছি, একটা দুর্বলটা অ্যাসিড নিয়েছি, তাহলে উপরে থাকবে অনুবন্ধী ক্ষার, অ্যাসিডেরই অনুবন্ধী ক্ষার। এইটা হলো ওই বাফার দ্রবণের পিএইচ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখো এটা নিলাম আমরা অম্লীয় বাফার দ্রবণ, অর্থাৎ দুর্বল যেহেতু অ্যাসিড নিয়েছি, তাহলে বাফারটাও কেমন তৈরি করছে? অম্লীয় বাফার তৈরি করছে। এখন যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, তাহলে এইটাকে অবশ্যই পরিমাণে আমাদের বেশি নেওয়া লাগবে, আর এর সাথে যদি একটা শক্তিশালী অ্যাসিড নিতে চাই তাহলে সেই অ্যাসিডটা কম নেওয়া লাগবে। তাহলে কি তৈরি করবে? এই দুজন মিলে তৈরি করবে প্রথমে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড আবার ভেঙে যাবে, অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়নে ভেঙে যাবে, সাথে তো পানি তৈরি করবে কারণ এটা প্রশমন বিক্রিয়া। এখন বাকি যে অংশ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটুকু সামান্য পরিমাণ বিয়োজিত হবে কিসে? অ্যামোনিয়াম আয়ন প্লাস OH মাইনাস আয়নে। তাহলে দেখো এই দ্রবণের মধ্যেও কী কী আছে? এখন এই দ্রবণের মধ্যেও অ্যামোনিয়াম NH4OH, যেটা বিয়োজিত হয়েছে কিসে? NH4 প্লাস প্লাস OH মাইনাস, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছিল, সেটা কী তৈরি করছে? অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। দেখো এইখানে যেহেতু শক্তিশালী অ্যাসিডটা পরিমাণে কম ছিল এবং দুর্বলটা পরিমাণে বেশি ছিল, বিক্রিয়া করার পর কি লবণ পানি তৈরি করার পরেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু অবশিষ্ট আছে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকলে দ্রবণের প্রকৃতি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মতো হবে, অর্থাৎ দুর্বলটার মতো হবে, অর্থাৎ ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করবে এক্ষেত্রে। তাহলে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করলে চলো দেখে আসি বাফার দ্রবণটা কীভাবে ক্রিয়া করবে। যদি সামান্য পরিমাণ হাইড্রোজেন আয়ন যুক্ত করি এর সাথে, তাহলে কি হবে? এই হাইড্রোজেন আয়নটা ভিতরে থাকা যে হাইড্রোক্সিল আয়নটা আছে সেটাকে নিয়ে চলে যাবে এবং পানি তৈরি করে ফেলবে। এবং সামান্য পরিমাণ যদি OH আয়ন দেই তাহলে কি করবে? দেখো OH আয়ন যদি দেই তাহলে দ্রবণের মধ্যে তো অলরেডি OH আয়ন আছে, তাহলে এই আরও এই হাইড্রোক্সিল আয়ন যুক্ত করলে কি করবে? সমায়ন প্রভাব দেখাবে। তখন কি করবে? এটা এর সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যে
বিক্রিয়াটা ব্যাক সাইডে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, যেটা অআয়নিত অবস্থা। তাহলে দেখো এক্ষেত্রেও কি কি তৈরি করলো, যে ক্ষারটা ছিল সেই ক্ষার এবং ক্ষারের অনুবন্ধী অ্যাসিডটা, এই দুজন মিলে বাফার দ্রবণটা তৈরি করে ফেললো। তাহলে এটা দুইভাবে বলা যায়, একটা ক্ষার এবং মানে দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী অ্যাসিড, অথবা ক্ষার এবং তার সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি করা যে লবণ, এই দুইটা মিলে বাফার দ্রবণ তৈরি করেছে। তাহলে দুর্বল যেহেতু ক্ষার নিয়েছিলাম, তাহলে এখানে তৈরি করবে ক্ষারীয় বাফার দ্রবণ। আর আগেরবার দুর্বল যেহেতু অ্যাসিড নিয়েছিলাম, তার মানে এইখানে তৈরি করবে অম্লীয় বাফার দ্রবণ, অর্থাৎ এই যে এই ক্ষেত্রে তৈরি করবে অম্লীয় বাফার দ্রবণ। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ক্লিয়ার না হয় তাহলে কমেন্টে জানাতে পারো। আজকে এটুকুই। আমি ছিলাম মেহেদি হাসান, 63 MBBS, রাজশাহী মেডিকেল কলেজ।